অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মৃত বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে হয়েছে কায়ানের। কবুল উচ্চারণটা করার সাথে সাথেই কায়ানের মনে হলো বুকের ভেতর একটা ভারী পাথর চেপে বসলো। কাজী সাহেব যখন কাগজ সাইন করার জন্য কলমটা এগিয়ে দিলেন, সেই শেষ হতেই না হতেই কায়েন চেয়ার ছেড়ে ঝলটা মেরে উঠে দাঁড়ালো। কোনো কিছুর দিকে তার তাকানোর সময় নেই। ঘোমটায় মুখে ঢেকে বসে থাকা নোয়ার দিকে এক পলক না তাকিয়ে হনহন করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। পেছন থেকে মা আর বাবার ডাক তার কানে অবধি পৌঁছালো ঠিকই, কিন্তু থামলো না। আজ যে মেয়েটি তার অধাত্মিনী হলো সে আর কেউ না, তারই বড় ভাইয়ের বিধবা স্ত্রী, তার ভাবি নোয়াইন। নিয়তির কি পরিনিষ্ঠুর পরিহাস, যে নোয়াইনকে সে চিরকাল আশ্রদ্ধা আর দূর তত্ত্ব চোখ দেখে এসেছে, আজ তাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে হয়েছে। এ বিয়েতে কায়নের কোনো সামর্থ্য ছিল না, ছিল এক চরম বাধ্যবতা। বাইরে ঝুমুর বৃষ্টি। কায়েন নিজের গাড়ির লক খুলে ভেতরে গিয়ে বসলো। টাচ দিতেই অ্যাক্সিলারেটর জোরে চাপ দিল। মিনিট 15 তীব্র গাড়ি ড্রাইভার শেষ। কায়েন শহরের এক পরিচিত বরাবরের সামনে এসে গাড়িটা থামলো। গাড়ি থেকে নেমে বৃষ্টির তোয়াক্কা না করে সোজা ভেতরে ঢুকে গেল। আজ রাতে এই তীব্র মানসিক যন্ত্রণা, ভেতরের ঝড়টাকে শান্ত করতে তার কেবল একটাই উপায় জানা আছে, নেশার নীল আলোয় নিজেকে ডুবিয়ে দেওয়া। এবার এর হাবসা নীল লাল আলোয় কায়ান কাউন্টারের এক কোণে গিয়ে বসলো। একের পর এক গ্লাস খালি হতে লাগলো। বুকের ভেতরের জ্বলুনিটা যেন কিছুতেই কমছে না। চোখের সামনে বরাবর ভেসে উঠছে নোয়ের ঘোমটা টানা মুখ। মাথাটা ক্রমশ ভারী হয়ে আছে। চারপাশের আওয়াজগুলো কেমন যেন দূরে সরে যাচ্ছে। ঠিক তখনই পারফিউমের একটা ঝলঝলে গন্ধ কায়ানের নাকে লাগলো। নেশাবদ্ধ হয়ে থাকা চোখ দুটো মেলে দেখলো দুজন চেনা অচেনা মেয়ে এসে তার দুপাশে ঘেঁষে বসলো। আই হ্যান্ডসাম, একে একে এতে মন খারাপ কেন? একজন কায়ানের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলল, মেয়েদের শারীরিক ঘটনিতা চাটুকারিতা কায়ানের এই অবশ্য মানসিক এক অদ্ভুত ছেদ তৈরি করলো। তার মনে হলো যদি তার জীবনটা এক নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে তবে নিজেকে আর আটকাতে রাখার কি দরকার? কার জন্য সে নিজের সামনে রাখবে? নোয়ার জন্য, যাকে সে কোনো দিন ভালোবাসতে পারবে না। ভেতরের রাগ আর তীব্র হতাশা থেকে কায়ান নিজেকে আর নিয়ন্ত্রিত করল না। পাশে বসা মেয়েটির কোমরে শক্ত করে হাত জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল। মেয়েটি মৃদু হেসে কায়ানের বুকে হাত রেখেই কায়ান কোনো কিছু না ভেবে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কায়ান তখন ভুলেই গেছে কয়েক কিলোমিটার দূরে একটা বন্ধ ঘরে নতুন বইয়ের সাজে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে, যার জীবনটা আজ একই সুতোয় পড়িয়েছে। বরাবরে কায়ানের ফোনের স্ক্রিনটা থেকেই অনবরত আলো জ্বলছে। পাশে থাকা মেয়েটির ঠোঁট থেকে নিজে সরিয়ে নেওয়ার পরেও কায়ানের কোনো হুঁশ নেই। টেবিলের ওপর রাখা ফোনটা ভাইব্রেশন করে চলেছে। আবিরাম ডিসপ্লেতে ভেসে উঠছে একটা নাম। কায়ান লাল নীল আলোয় নেশায় আর ভরার তীব্র ক্ষেপে একটাই বোধ যে নেশার চেনা রিংটোনটা তার কানে অবধি পৌঁছালেও মনে কোনো রক্ষা পাত করল না। ফোনটা রিসিভ করার কোনো চেষ্টাই করল না। টার্টেট থেকে টলমলটা পায়ে উঠে দাঁড়ালো কায়েন। পকেট থেকে কিছু টাকা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বরাবরই বেরিয়ে এলো বাইরে। মূলত ধরে বৃষ্টি পড়ছে। নেশার ঘরে
কায়ানের চোখ দুটো ঠিক মতে খুলছে না, চারপাশটা কেমন যেন দুলছে। এই মাতাল অবস্থায় কোনো মতে গাড়ির ড্রাইভারি সিটে গিয়ে বসলে টাচ দিয়ে স্টিয়ারিং হুইলেরটা শক্ত করে ধরে মাথা কাজ করছে না, চোখ ঝাপসা, তাও কিলারেটের চাপ দিল। গাড়িটা বৃষ্টির রাতে চিরে তীব্র গাড়িতে এগিয়ে চলাচল বাড়ির দিকে কয়েকবার অল্পর জন্য বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেল। ব্রেক আর অ্যাক্সিডেন্টের নিয়তি হারিয়ে গাড়িটা একদিন ওদিক দুলছে, কিন্তু কায়ান সেই দিকে কোনো খেয়াল নেই। তার মাথায় ক্ষেপের রাজত্ব। অবশেষে এক তীব্র ঝাঁকুনি দিয়ে গাড়িটা এনে এসে গাড়ির জগজরে থামালো। গাড়ি থেকে নামার পর জগজর থেকে মূল বাড়ির সদর দরজা পর্যন্ত যেন সামান্য পথ। কায়ানের টলমল পায়ের জন্য সেটাই যেন মাইলের পর মাইল মনে হতে লাগলো। সোজা হয়ে হাঁটতে পারছিল না। গর্জের থেকে বের হতেই ওপর থেকে ঝাঁপিয়ে আসা বৃষ্টির ধরার মূল মধ্যে সম্পূর্ণ ভিজে গেল। চুল বয়ে জল গড়িয়ে পড়ছে মুখে। ঠান্ডা বৃষ্টির জলও তার ভেতরের নেশা রাগটাকে শান্ত করতে পারল না। কাঁপতে কাঁপতে সম্পূর্ণ ভিজে একাকার হয়ে কায়ান বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কায়ান কোনো মতো সিঁড়ি বয়ে উপরে উঠল। তার প্রতিটি ক্ষেপে মেঝের উপর বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। বাসর ঘরের চিরাচিতি সাজানো বিছানা, চারদিকে আলো, সব কিছু যেন কেনয়াই উপহাস করছিল। কায়ানের চোখ বিছানায় গেল না। ঘরের কোণে মেঝের ওপর হাঁটু মুঠো মাথা গুজে বসে আছে নোয়াইন। লাল বেনারসি আঁচলটা মেঝেতে লুটাচ্ছে। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তবতা ছিঁড়ে ভেসে আছে তার চাপা কানের শব্দে। ক্যানের ভেতরে আলোকহার নেশাটা দৃশ্য দেখে যেন এক ছলটায় উঠে গেল। তার জায়গায় ভর করলো এক চরম বিরক্ত জেদ। টলমল পায়ে নুরাইয়ার সামনে গিয়ে দাঁড়ালো। ওপর থেকে বৃষ্টির জল নুরাইয়ার বেনারসির ওপর টপ টপ করে পড়তে লাগলো। নোয়াইন ধরফর করে মাথা তুলল। চোখের জল আর কাজলের কালিতে আর ফর্সা মুখটা লেপ্টে গেছে। কায়নের বিস্তব্য রূপ, ভেজা শরীর আর গা থেকে আসা তীব্র মদের গন্ধ পেয়ে নোয়াইয়ের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কান্না ভূ শব্দ হয়ে চেয়ে রইল। কায়ান একটা কঠিল্য হাসি হাসলো। নুরাইয়া খুব কাছে ঝুঁকে এসে জড়িয়ে যাওয়া গলায় বলল, কি ভাবছিলে ভাবি? বড় ভাইয়ার ওপর এবার ছোট ভাইয়ের গায়ে ঝুলে পড়ে খুব শান্তিতে সংসার করবে ভেবেছিলে, তাই না? নুরাইয়া কয়েকে কায়ানের মুখ থেকে এই কথাগুলো শুনে যেন পাথর হয়ে গেল। মনে রেখো, আমার জীবনে কোনো দিন কোনো জায়গা পাবে না। আজকের পর থেকে এই ঘরে তুমি শুধু একটা আসবাব পত্র ছাড়া আর কিছু নও। কথাগুলো শেষবারের কায়ান নুরাইয়াকে এরকম ঝটকা দিয়ে সরিয়ে দিল। নুরাইয়া সামলাতে না পেরে বিছানার কোণে গিয়ে পড়ল। কায়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আলমারি থেকে একটা শুকনো তয়লে আর ট্রাউজার টেনে নিয়ে বেডরুমের দিকে চলে গেল। দরজা পাল্লাটা তীব্র শক্ত বন্ধ হয়ে গেল। ঘরের কোণে বসে নোয়াইয়া কাঁদছে। আজ থেকে শুরু হলো এক জীবন্ত নবজ্ঞ অধ্যায়, যেখানে প্রতিটা মুহূর্ত তাকে অপরাধী হয়ে বেঁচে থাকতে হবে। এমন এক অপরাধ জন্য যা সে কোনো দিন করেনি। বাথরুম থেকে কান্না বের হলো। কায়ান বের হলো। তার পরানো শুকনো ট্রাউজার আর একটি টি শার্ট। মাথার চুলগুলো তয়লা দিয়ে কোনো মতো মোছা। মদের নেশাটা পুরোপুরি কাটেনি। নুয়া তখন বিছানার এক কোণে ঠিক আগের মতোই জড়সড় হয়ে বসে আছে। তার মাথাটা নিচু, ফোঁটা ফোঁটা চোখের জল লাল বেনারসির ওপর পড়ছে। কায়ান নোরায়ার বুকে এসে দাঁড়ালো। তারপর আচমকাই নোরায়ার
দু হাত শক্ত করে চেপে ধরে তাকে বিছানা থেকে টেনে দাঁড় করালো। কায়ান এই আকস্মিক ও হিংস্র আচরণে নুরাইয়া ব্যথায় কাঁকিয়ে উঠল। কি হলো? আমার দিকে তাকাও। তুমি কি ভেবেছো এভাবে মুখ লুকিয়ে কেঁদে আমি তোমাকে ছাড়বো? এই নাটক বন্ধ করো। আজ থেকে তুমি আমার আইনি স্ত্রী, মনে আছে তো? আমার জীবনের 12টা বাজিয়ে এখন সত্যি সেজে বসে থাকা হয়েছে। কায়ানের মুখ থেকে বের হওয়া তীব্র মদের গন্ধ আর এই চরম আপনজনের কথাগুলো নোয়ার সহ সীমা পার করে দিল। এতক্ষণে যে মেয়েটি কেবলই চোখের জল ফেলছিল, তার ভেতরের আত্মসম্মান বোধ এবার দাউ দাউ করে জ্বলে উঠল। কায়ান তাতে দাঁত চেপে কুৎসিত একটা হাসি দিয়ে হাসলো। তাহলে এত দূরত্ব কিসের? কিসের এত লোক তেরখানা কান্না? কথাটা শেষ করে কান্নায় আচমকা নোয়ার কাঁধে থেকে বেনারসি লাল আঁচলটা খারাপ করে ধরে এক ছলটায় টান দিয়ে সরিয়ে দিল। তার মধ্য হতে দুই নোরাইয়ের শাড়ি কুচি ধরে টান খোলার জন্য উদ্যত হলো। কায়েন এক আকস্মিক ও পৈশাচিক আচরণে নোয়া পুরো শরীর অপমানে আর আতঙ্কে হিম হয়ে গেল। যেন দেবরকে সে ছোট ভাইয়ের মতো স্নেহ করত, তার এই রূপ সে স্বপ্নেও কল্পনা করেনি। এক হাত কায়ানের শক্ত মুঠ থেকে কোনোমতে হাঁসকে টেনে মুক্ত করলো। ঠাস এক তীব্র চরের শব্দ, পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কায়ান মুখটা এক পাশে ঘুরিয়ে গেছে, নিজের গালে হাত দিয়ে ব্যস্ত হয়ে দাঁড়িয়ে রইল। সন্তুষ্ট বলল, মুখ সামলে কথা বলো কায়ান। তোমার ভাইয়ের স্ত্রী ছিলাম আমি। সেই সম্পর্ক সম্মানটা যদি করতে না পারো, তবে আমার গায়ে হাত দেওয়ার বা আমাকে অপমান করার অধিকারও তোমার নেই। এই বিয়েতে আমারও কোনো শখ ছিল না। কথাটা শেষ করেই নুরাইন আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। নিজের বেনারসি আঁচলটা টেনে সোজে দরজার দিকে গিয়ে গেল। কায়ান এক দাঁড়িয়ে রইল। তার গালে তখনও নুরাইয়ার আঙুলের দাগ স্পষ্ট। অহংকারে লাগছে এক চরম ধাক্কা। পরের দিন সকালে কানায়ান ঘুম ভাঙল, মাথাটা যেন একটা লোহার হাতুড়ি দিয়ে কেউ অনবরত পিটিয়ে চলছে। কায়ান কপালে হাত দিয়ে ধীর পায়ে বিছানায় উঠে বসল। আর ভাই তখনই কায়ালের শ্রুতিতে মানসিক এসে বিঁধতে লাগলো। কাল রাতে এক দৃশ্য তখনই ঘরের দরজার পাল্লাটা আলতো করে নড়ে উঠল। কায়ান হাত সরিয়ে তাকাতেই দরজা চৌকাঠে এসে দাঁড়িয়েছে নুয়াইন। তার গা থেকে কাল রাতের লাল বেনারসি উধাও, তার বদলে পরানো অন্তত সাধারণ একটি হালকা রঙের সুতি সালোয়ার কামিজ। চুলগুলো টেনে পড়েছে খোপা করা। কায়ান বিছানায় বসা অবস্থায় আপুষ্ট হয়ে গেল। গলা পরিষ্কার করে নিচু স্বরে বলল, কিছু বলবেন? নুয়াইন একদম এগিয়ে ঘরের ভেতরে এলে কায়ান থেকে এক নিরাপদ দূরত্ব বজায় রাখে দাঁড়ালো। হ্যাঁ, কিছু কথা স্পষ্ট হওয়া দরকার। কাল রাতে যা হয়েছে সেটাকে আমি এক দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই। কারণ এই নোংরামি পুনরাবৃত্তি এই ঘরে আর কোনোদিন হবে না। নুরাইন এক মুহূর্তে থেমে আর চোখজোড়া জানালার বাইরে আকাশের দিকে গেল। তারপর আবার কায়ানের উপর স্থির হলো। এই বিয়েটা আমি খুব ভালো করেই জানি তুমি নিজের ইচ্ছাতে করোনি। ঠিক এভাবেই আমি এই সংসারে বসতে চাইনি। আমি বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র মায়ের জন্য। তাই আমার প্রস্তাব খুব সহজ। মায়ের সামনে আমাদের সব কিছু একদম স্বাভাবিক দেখতে হবে। আমরা যে যার মতো করে বাঁচবো। আমি তোমার জীবনে কোনো অধিকার ফলাবো না, আর তুমিও আমার ব্যক্তিগত
পরিস্থিতিতে পা রাখতে টেস্ট করবে না। আমাদের সম্পর্কটা হবে শুধু একটা অলিখিত চুক্তির। নুরাইয়া এই পরিপাক ধুলোত ব্যস্ত সম্মান কথাগুলো শুনে কায়ান এক মুহূর্তে এক অদ্ভুত ঘুষের মধ্যে পড়ে গেল। নুয়াইন আর কোনো উত্তর অপেক্ষা করল না। তার কথা শেষ করার আতত ধীর মাপা কদমে ঘর থেকে বেরিয়ে গেল। কায়েন বিছানা এক একা বসে রইল। কায়েনের ভেতরের সান্ত্বনার ঝড়টাকে এক নতুন মোড় এনে দাঁড় করিয়ে দিল। ঠিক তখনই তার ফোনের তীব্র রিংটোনটা পুরো ঘরের নিস্তব্ধতায় ভেঙে দিল। স্ক্রিনের দিকে তাকিয়ে কায়ানের চোখ দুটো সঙ্গ কুচ্ছিত হয়ে এলো। নিচে পেট ভেসে উঠছে তার গার্লফ্রেন্ড জানির নাম। কাল রাতে বারের বসে এসে যে মেয়েটি ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়েছিল সে এই জেনিও ছিল। প্রচুর দক্ষ থাকায় বোঝেনি কায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা রিসিভ করে কায়ানের কাছে নিল। হ্যালো জেনি। ওপাশ থেকে জেনির কণ্ঠস্বর ভেসে এলো। হাই কায়ান বেবি, হেয়াট দ্য হেলম্যান। কাল রাতে বারবারের কাউনিটেড আমাকে এভাবে ওয়াইলেটেড কিস করার পর হাউট করে এভাবে পালিয়ে গেলে কেন সুইটহার্ট? আই ওয়াজ ফিলিং টার্ড অন। ভেবেছিলাম রাতটা আমার ফ্ল্যাটে একসাথে এজিট কিছু করে কাটাবো, আর তুমি মাঝপথে মোডটা সওয়াদ্দেল করে দিলে। জেনে আই ওয়াট ফাকিড ব্রেক লাস্ট নাইট। মাথা কাজ করছিল না। আর তাছাড়া কাল আমার বিয়ে হয়েছে। উনি নে দা ও পিস কায়ান টোট কি মি দা বুলশিট ম্যানেজ ডুমা। তো তুমি জাস্ট তোমার এই ইমোশনাল ব্ল্যাকমেল করে আইনি একটা সিল মেরেছ। বেকিং একটা মেয়ে, তার সাথে কি আমার বিছানা ওই পাওয়ার পাওয়া যায়? কমন অন কায়ান, তোমার এই হুট হার্ট সাইকুলেট বিডার ওপর আসল অধিকার তো আমার, তাই না বেবি? আজ রাত আমার ফ্ল্যাটে আছো তো? কাল রাতে অসম্পূর্ণ কিসটা কিন্তু আজ রাতে আমি সুস্বাদে আসলে বিলাপ করে দেব। আই উইল বি ওয়ারিং ফর হাউ রেড লাউজ ইট বেবি। ডেট লেমি ডাউন ওকে জেনি। আই উইল ডেট টু কাম। কল কেটে দিয়ে কায়ান ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। কায়ান ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ঝরে ঝরে ঠান্ডা পানি ঝাপসা দিল। কায়ানের নিজের লালচে চোখের দিকে তাকাতেই তার কেমন যেন এক অদ্ভুত অস্থিরতা হলো। শার্ট পরে কায়ান ধীর পায়ে ঘর থেকে বের হয়ে নিচে নামলো। নিজের ড্রয়িং রুমে পরিবেশটা বেশ শান্ত। কায়ান মা সোফায় হেলান দিয়ে বসে আছেন, ওনার হাতের চা পাশে বসে আছে নুয়াইন। কায়ানকে সিঁড়ি দিয়ে নামতে দেখে মা মুখ তুলে তাকালেন। কাল রাতে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মানে কি কায়ান ফোনটাও রিসিভ করার প্রয়োজন মনে করেনি। এই তো দায়িত্ববোধ। কায়ান মাথায় কথার কোনো উত্তর খুঁজে পেল না। কায়ান ড্রয়িং টেবিলে একটা চোরায় টেনে বসলো। তার বুকের ভেতরটা এক অজানা কিন্তু তোলপাড় হচ্ছিল। কিছুক্ষণ পর নুরাইন হতে নাস্তার টেবিল নিয়ে এগিয়ে এলো। নুরাইন বাবা মা ছিলেন কায়ানের মা, অথচ মিসেস আলিয়ার কলেজের বেস্ট ফ্রেন্ড। সেই পুরনো বন্ধুত্বর সূত্র ধরেই আলিয়া বেগম
আলিয়া বেগম নিজের বড় ছেলে মেহরানের সাথে নোয়াইয়ের বিয়ে দিয়েছিলেন ধুমধাম করে। নোয়াইন যখন এই বিয়েতে পা রাখলো তখন আলিয়া বেগম তাকে পুত্রবতী নন নিজের মেয়ে আসনে বসিয়েছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, 1 বছর আগে একটা ভয়ানক সড়ক দুর্ঘটনায় মেহের মারা যায়। মেহেরের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার যখন ভেঙে পড়ছিল তখন আলিয়া বেগম নিজের শেষ ভুলে নোয়াইয়াকে বুকে টেনে দিয়েছিলেন। নোয়াইয়ার বাবা মা তাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু আলিয়া বেগম স্পষ্ট জানিয়ে দেন, নোয়াই আর মেহের আমানত ও আমার মেয়ে, ওকে আমি কিছুতেই এই বাড়ি থেকে দূরে যেতে দেব না। নোয়াইকে নিজের কাছে আগলে রাখতে তীব্র জেদ আর আকুলতা থেকেই আলিয়া বেগম চরম সিদ্ধান্তটি নেন। ২৬ বছর বয়সী নোয়াইন এর সাথে ২৪ বছর বয়সী কায়েনের বিয়ে দেন। আলিয়া বেগম নিজের অসুস্থতার দায় দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে ছোট ছেলে কায়েনের সাথে নোয়াইয়ার বিয়েটা কায়ানের বয়সে নোয়াইয়ার চেয়েও 2 বছরের ছোট। এই বয়সে পাত্রধার এইভাবে সম্পর্কে বর্জায় জলট্রাই কায়ানের পুরুষালী ইতোপত্যে সবচেয়ে বড় আঘাত হয়েছেন। ড্রয়িং টেবিল থেকে উঠে কায়ান এর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না। নিজের গাড়ির চাবিটা টেবিল থেকে তুলে নিয়ে হন হন করে টেবিলে পা পড়ে হয়ে বাইরে বেরিয়ে গেল। গাড়ির টাচ দিয়ে সে সোজা গিয়ে থামল এক অভিজাত ক্লাউজেট, যেখানে তার ফ্রেন্ড গার্ল আড্ডা মেতেছিল। কায়ান ভেতরে ঢুকেই রাফি একগাল হেসে ইশারা করে তাকে পরশের সোফায় ডাকল। কায়ান একবার বিরক্তকর দীর্ঘশ্বাস ফেলে সোফায় দুপ করে বসে পড়ল। কিরে কায়ান, মুখটা এমন বাংলা পেঁচের মতো করে রাখছিস কেন? জানি তোকে নিয়ে কাল রাতে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। কায়ান দাঁতে দাঁত চেপে চিকত বিয়ারের কানে একটা চুমুক দিয়ে বলল, ধুর ম্যান, মুড অফ করিস না। তোরা জানিস না আমার লাইফে কি মেন্টেনেন্স ঘটেছে। মা জাস্ট ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার গায়ে ঝুলিয়ে দিল। আমার মেয়ে কাল পর্যন্ত আমার মেহেরান ভাইয়ের বউ ছিল, আজ যে আমার ঘরে আমার স্ত্রী সেজে বসে আছে। তুই বয়সে 2 বছরের ছোট বড় বলে ভাবছিল ও তোকে ডিমেন্ডেড করে। তুই পুরুষ মানুষ, ফের ঘরে গিয়ে নিজের জেদটা দেখবি। কায়ান ভেতরে থাকা রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। কায়ান 18 বয়সেই পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গিয়েছিল। আমেরিকায় একা একা বিলাসবহুল জীবনটা কাটানো সে চরম বেপরোয়া বিগড়ে যাওয়ার এক যুবকে পরিণত হয়েছে। বাড়ি ফিরেছে মাত্র 15 দিন হলো। আত্মস্বাধীনতা আর রাতের নেশা তার রক্ত এমনভাবে মিশে গেছে যে পারিবারিক নিয়মিত কোনো তাওয়াক্কাই সে করল না। সোফায় বসে মিসেস আলিয়া কায়ানের জন্য ওনার চিন্তা শেষ নেই। ঠিক তখনই নিজের ঘর থেকে বের হলো নোয়াইন। পরনে একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ, কাঁধে ওড়না জড়ানো। নোয়া দেখতে পায় এখনো জেগে আছেন। ধীর পায়ে ওনার পাশে এসে বসলেন। মা, আপনি এখন জেগে আছেন, শরীরটা খারাপ করবে তো রুমে গিয়ে শুয়ে পড়ুন। কায়ান এখন বাড়ি ফিরবে না। মায়ের এই আকুলতা, চোখের জল নোয়াইয়ার মনকে নাড়া দিল। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আপনি রুমে যান, আমি ড্রাইভার আঙ্কেলকে সাথে নিয়ে গাড়ি করে যাচ্ছি। আশেপাশে পরিচিত জায়গাতে গেলে
একবার খুঁজে দেখে আসি ও কোথায় আছে। আমি ওকে ঠিকই ফিরে আনবো। আপনি শান্ত হন। নোয়াইন এই কথায় আলিয়া বেগম যেন পুরো অস্তিত্ব পেলেন। নোয়াইন নিচে নেমে জায়গার পাশে থাকা বিশ্বস্ত ড্রাইভার শক্তকত্ত আঙ্কেলকে ডেকে তুলে ড্রাইভারও চাপট চটপট গাড়ি করে বের করলো। গাড়ির পেছনের সিটে বসে ডোরায়া বসতে তখন তার মাথায় প্রথম ধাক্কা এলো। খুঁজতে তো বের হলাম, কিন্তু কায়ান আমি কোথায় পাবো? ঠিক তখনই নোরায়ার মনে পড়লো বাড়ি থেকে বের হওয়ার সময় সে মায়ের ফোন থেকে কায়ানের পার্সোনাল নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিয়ে এসেছি। এর পর কেউকে ফোন দিলে বলবে প্লিজ এই নম্বরের লাইভ জিপিএস লোকেশন আমাকে ট্যারেট করে জাস্ট 2 মিনিটের মধ্যে ডেট করবে। খুব ইমার্জেন্সি। ফোনটা রেখে ডোয়ের জানালার বাইরে তাকালো। ঘুটঘুটে অন্ধকার 2-1 রাত। বৃষ্টির ফোঁটা তখনও পড়ছে ঠিক আড়ালে। 2.5 মিনিটের মাথায় নোরাইয়ের ফোনে একটি নোটিফিকেশন টান বেজে উঠল। স্ক্রিন অন করতেই দেখলো একটা মাপ লিঙ্ক আর নিচে লেখা বু লাউজ অর্ডার বার। নোয়াইন ড্রাইভারকে নির্দিষ্ট দিলেন আঙ্কেল গাড়ি সোজা ব্ল্যাক লাউরের দিকে নাও। ব্লু ইন্ডট এর ভেতরে ডাস ফেরার ঠিক মাঝখানে ডাস করছিল কায়ান। তার 15 শার্ট ওপরের 3টে বোতাম খোলা। কায়ানের শরীরের একদম লতার মতো লেপ্টে আছে জেনির পরানো ছোট শার্ট ড্রেস। কায়ানের গলার চারপাশ হাত জড়িয়ে ধরে মিউজিকের তালে তালে নিজের শরীর দোলাচ্ছিল। বন্ধুরা চারপাশ থেকে চেয়ারিশ শেষ করে তাদের এই ব্যাপারিয়া নাচকে আরও উদ্দীপ্ত দিচ্ছিল। হাউ আর সে হট নোয়েট কায়ান বেবি। কায়ান হুট করে ডান্স ফেরে অ্যাডনিস গেটের দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার মানসিক সমস্ত আলকোহলের নেশা 1 সেকেন্ডেই কেটে জল হয়ে গেল। লেজার লাইটেড রঙিন আলোয় ছবিটা ঠিক বিপরীতে সামনে এসে দাঁড়িয়েছে নোয়াইন। এই তীব্র পরিবেশে নোয়াইনের পরনে সাদা একটা সুতির সালোয়ার কামিজ। তার কাজল কালো চোখ দুটো সোজা গিয়ে স্থির হয়েছে ডান্স ফেরার জেসির কোমরে হাত দিয়ে রাখা। কায়ানের ওপর চারপাশের উদ্বেগ উল্লাস আর মদের গন্ধর মাঝে নোয়াইকে দেখতে ঠিক যেমন অন্যরকম পরি রাখছে। কায়ান ব্যস্তব্য হয়ে চোখ বড় বড় করে জেনিকে জড়িয়ে ধরা অবস্থায় নোয়াইনের দিকে তাকিয়ে রইল। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।